তুই কি বাচ্চা নাকি? বুড়ো বয়সে এখনো কার্টুন দেখছিস? আরে ভাইয়া, কার্টুন দেখতে বয়স লাগে না। আদনান বিরক্তিতে চা উচ্চারণ করে। কিছুক্ষণ চুপ থেকে তৃপ্তিকে জিজ্ঞেস করে। মেরিচা কই রে? তৃপ্তি ইলমার রুমের দিকে তাকায়। সেটা লাগানো দেখে আদনানকে চোখ দিয়ে সেদিকে ইশারা করে। আদনান তাকায় না সেদিকে। একটু আগে দেখেছে, এখন আবার তাকাবে কেন? পরে দেখা যাবে তৃপ্তিও সন্দেহ করছে তাকে। ফরিদা পারভিন কল কেটে আদনানকে বলে, ফাতিহা দোতলার একটা ফ্ল্যাটে উঠবে। কয়েকদিনের মধ্যে জিনিসপত্র আনা শুরু করব। আদনান জবাব দেয় না। তৃপ্তি বলে, হঠাৎ? কয়েক মাস ধরে বলছে এই বিল্ডিং ডে চলে আসব। এখন তো দোতলার একটা ফ্ল্যাট খালি। আদনান বিড়বিড় করে বলে, আপদ ঘাড়ে তুলেছে, এছাড়া আর কি? এখন প্রতিদিন ওই টেপলার নাটক দেখতে হবে। শালা হারাই ব্যাটারি। আদনানের বিড়বিড় দেখে তৃপ্তি বলে, কিছু বলছো? না। আদনান স্থান ত্যাগ করে। তৃপ্তি দাদি মিলে গল্প শুরু করে। আদনান বেশ কয়েকবার লিভিং রুমে এসেছে। ইলমার দেখা পায়নি একবারও। রুমের দরজা লাগানো। শেষমেশ বিরক্ত হয়ে আর আসেনি। গোসল সেরে মসজিদে চলে যায় নামাজ পড়তে। ঈশিতা ছেলের পরিবর্তন দেখে খুশি। আদনান সত্যি 15 দিনের কথাটা মাথায় রেখেছে। এটা আদনান কিভাবে এত পরিবর্তন? তবে কি খোদা তাআলা তার মোনাজাত কবুল করেছে? ঈশিতা ফরিদা পারভিনের কাছে এসে বলে, আম্মা, আদনান মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। দেখলাম ফজরের নামাজ পড়তেও মসজিদে গেছে। মাশাআল্লাহ আমার নাতি। আমার ছেলে ভালো হয়ে যাবে আম্মা। হইব, একটু সময় লাগবে। ঈশিতা কথা সেরে গোসল করতে চলে যায়। তৃপ্তি নামাজ শেষ করে ইলমার রুমে আসে। দরজা নক করলে কোনো সাড়া শব্দ পায় না। বার কয়েক নক করে, তাও রেসপন্স নেই। সেজন্য তৃপ্তি আর সাহস করে না। হয়তো ইলমা নামাজে আছে, সেজন্য দরজা লক করা। ফাইজা টেবিলে খাবার রাখছে। মুখে মুখে বিড়বিড়ও করছে ইলমাকে নিয়ে। আদনান তখন মসজিদ থেকে বাসে এসেছে। এসেই ফাইজার বিড়বিড় বকাঝকা কানে আসে। সেসবে তোয়াক্কা করে না আদনান। সোফায় হেলান দিয়ে বসে ফোন স্কল করে। ফাইজা আদনানের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। এবার সে কারোরই কাছে ইলমাকে নিয়ে টু শব্দ করা যায় না, যাবেও না। সবাই ইলমা ভক্ত। একমাত্র আদনানের চোখে মুখে ইলমার জন্য বিরক্ত দেখতে পায় ফাইজা। আজকেও কি মনে করে ফাইজা আদনানের কাছে বলে, তোমার চাচু আমার মা চট্টগ্রাম গেছে। আপদ একটা বাসায় রেখে গেছে না, 2 দিনও আমার বাপের বাড়ি থাকেনি। এই আপদের নাকি আবার বিপদ হবে, এমনকি আমাকে নিতেও যায়নি। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, জি, চাচ্চু চট্টগ্রামে একটা আপদ রেখে বাসায় এসেছে শান্তিতে থাকার জন্য। তবে একটা জিনিস খারাপ করেছে, সেটা হলো আপনাকে চট্টগ্রাম থেকে আনতে যায়নি। চাচ্চু আনতে গেলে নিশ্চয়ই পাবনার রাস্তায় গাড়িটা নিত। এখন ড্রাইভার ভুলভাল রাস্তায় গাড়ি চালিয়ে একটা আপদ বাসায় দিয়ে গেল। কত বড় মিস্টেক হলো বলুন তো? সারাক্ষণ এসব বলে ঘ্যান ঘ্যান কিভাবে করেন আপনি? ফাইজা রেগে ফুঁসে ওঠে, জবাব দেয়, বেয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না, জানি না। তাতে আপনার কি সমস্যা শুনি? আদনানের তেড়া জবাব। ফাইজা বলে, তোমার চাচু আসুক আজকে। তাতে আমার এই অ্যাডভোকেট বালের দাপট আমার সাথে দেখাবেন না। কত বড় বেয়াদব তুমি! ফাইজার কথায় আদনান তাচ্ছিলের হাসি টেনে বলে, হ্যাঁ জানি আমি বেয়াদব। সত্যিটা বললে এমনিতেও সবার গা চুলকায়। কিসের সত্যি? আমি তোমার মা সমতুল্য হই। জি অবশ্যই আমি মানি। আপনি দুধের ধোয়া তুলসী পাতা, আমি একাই বিচ্ছুটি পাতা, তাই আমার কথা শুনলে সবার চুলকায়। ফাইজা কথা বাড়ায় না। বাকিরা তাদের কথা কাটাকাটির শেষে লিভিং রুমে আসে। ফাইজা কিছু বকার আগে আদনান সুর পাল্টে বলে, দাদি, এই মহিলা এত খারাপ কেন? আমাকে বলে তোমার চাচ্চু এবার আমার কথা না শুনলে বিষ খাইয়ে মেরে দেব। আপদ একটা ঘাড় থেকে নামাচ্ছে না, মানে মেরিচাকে আপদ বলছে। এই নিয়ে তর্ক হয়েছে এতক্ষণ। চাচ্চুর মতো একজন অ্যাডভোকেটকে উনি সম্মান করছে না। ফরিদা পারভিন রাগে দৃষ্টিতে ফাইজার দিকে তাকায়। ঈশিতাও রেগে ফুঁসে ওঠে। ফাইজা হতভম্ব হয়ে যায়। আদনানের দিকে তাকাতে দেখে সে হাসছে। ফরিদা পারভিন চিৎকার করে বলে, তোমার সাহস তো কম না, আমার ছেলেকে বিষ খাইয়ে মারার কথা বলছো। আজকে ইনান আসুক, তুমি বেশি বার বেড়েছ। আমার যারা তোমার বাপের টাকায় চলে না, খায় যে তুমি ওকে আপদ কইলা, সে তার নিজের বাপের টাকায় চলে। তোমাকে না বলছে এসব নিয়ে কথা বলতে। চিৎকার চেঁচামেচি শুনে ইলমাও আসে। আদনান ইলমাকে এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তখন ফাইজাকে বলে, তোমার ভালো ভেবেছিলাম ফাইজা, দিন দিন আমার ভাবনায় বুড়ো আঙুল দেখাচ্ছ। আজকে ইনানকে বিষ খেয়ে মারার কথা বলছো, কালকে তো আমাদের বিষ খাওয়ানোর প্ল্যান করবে। ঈশিতার কথা শুনে ইলমার রাগ হয়। ফাইজার কত বড় সাহস ভেবেই অবাক হয় ইলমা। এক নজর ফাইজার দিকে তাকিয়ে বলে,
আমার বাবাকে নিয়ে যে এসব পরিকল্পনা করবে, কসম খোদার আমি নিজেই তার খাবারে বিষ মেশাবো। ইলমার কথায় আদনান ঢোক গেলে। ফাইজা তো এসব কিছু বলেনি, বলেছে আদনান। তাহলে কি ইলমা আদনানের খাবারে বিষ মেশাবে? আদনান চিন্তায় পড়ে গেছে। সে যে ভেজাল লাগালো, এটার আগুন কয়দিন চলে কে জানে। ফাইজা বুঝুক আদনান কি, কত ধানে কত চাল সেটাও টের পাক। তার মেলিসাকে আপদ বলার মানেটাও বুঝুক। তাদের ঝগড়ার মাঝে আদনান বলে, ক্ষুধা লাগছে, ঝগড়া শুনলে তো আর পেট ভরবে না। বাকিরা থামে। সবাই দুপুরে খাবার খেতে বসে। খাবার টেবিলে আর টু শব্দ হয়নি। ইলমা চুপচাপ খেয়ে রুমে চলে যায়। ফায়জাও কোনো রকম খেয়ে রুমে চলে যায়। ঈশিতা, তৃপ্তি এবং ফরিদা পারভিন মিলে টেবিল গোছায়। আদনান ইলমার সক্রিয়তা দেখে বিরক্ত হয়। হঠাৎ মেলিসার হলোটা কি? ভার্সিটি থেকে বাসায় এসেছে আবরণ। খুব গরম লাগছে তার, সেজন্য লিভিং রুমের সোফায় বসে হাঁক ছেড়ে ডাকে রাহেলার নাম ধরে। বার কয়েক ডাকার পরেও রাহেলার সারা শব্দ পায় না। আবরণ বিরক্তিতে চ উচ্চারণ করে, আবারও চেঁচিয়ে ডাকে, আম্মু পানি নিয়ে আসো। তখন সোহেলি রহমান ফ্রিজে ঠান্ডা পানির বোতল হাতে আসেন। আবরণের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলেন, রাহেলা তো আর আসবে না, অন্যত্বে কাজে নিয়েছে। আবরণ পানিতে চুমুক দিয়ে থামে। মুহূর্তে টনক নড়ে তার। জিজ্ঞেস করে, এখানে কাজ ছেড়ে দেওয়ার কারণ কি? ওর বাসা থেকে নাকি দূরে, এখন যেখানে কাজ পেয়েছে সেটা ধারে কাছের। আবরণ কিছু বলে না। তার মানে রাহেলা কিছু না বলে সরে গেছে। গুড। আবরণের জন্য এখন জেভিন আছে। যখন যেই মুহূর্তে খুশি সেই মুহূর্তে দুজন দেখা করে, রাতে ক্লাবে যায়, মদ গেলে ইন্টিমেট হয়। এভাবেই চলছে দুজনের অবৈধ মেলামেশা। ইনান শেখ বাসায় এসে ফ্রেশ হয়। মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেতে বসতে ফরিদা পারভিন আদনানের বলা কথাটা তোলেন। ফাইজে এলমাকে আপদ বলেছে, সাথে তাকে বিষ খাইয়ে মারার কথা বলেছে। মায়ের থেকে এরকম একটা কথা শুনে ইনান শেখ বিস্ময় প্রকাশ না করে থাকতে পারেনি। চোখে মুখের রং পরিবর্তন হয়। চুপচাপ ইজাজকে ডাকে। ইজাজ আসতে ইনান শেখ আদেশ করেন, তোমার আম্মুকে ডেকে আনো। ইজাজ মাথা নাড়ায়, চলে যায় ফাইজাকে ডাকার জন্য। তখন সবাই এক এক করে লিভিং রুমে হাজির হয়। শুধু ইলমা আসেনি। আদনান সবার শেষে এসেছে। কথাটা যে বুঝছে গন্ডগোল একটা বাঁধবে। নিশ্চয়ই ওই হিটলার ইনান শেখ তার বউ রিনা খান ওরফে ফাইজাকে বকবে বা চর মারবে। আদনান কেন সেটা মিস দিবে? এত কষ্ট করে এত সুন্দর ড্রামা ক্রিয়েট করে দিল, শেষে যদি মজাই না পায় তাহলে ব্যাপারটা হলো নাকি? আদনান সোফায় বসে বাকিদের দিকে তাকায়। ইলমাকে কোথাও দেখেনি। আদনান বিরক্ত হয় প্রচুর। হুট করে ইলমা নিজেকে আড়ালে রাখছে কেন? কি হয়েছে তার? ফাইজা আসতে ইনান শেখ জিজ্ঞেস করেন, তুমি নাকি ইলমাকে আপদ বলেছো? ফাইজা চুপ। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। আদনান মিটমিট হাসছে। সেই হাসি ফাইজা চোখ এড়ায়নি। তখন ইনান শেখ পুনরায় বলে, আমাকে বিষ খেয়ে মরতে চাও? আমি এরকম কিছুই বলিনি। ফাইজা জবাব দেয়। তখন ফরিদা পারভিন মাথায় হাত দিয়ে বলেন, কত বড় মিথ্যা কথা, কেমনে কও তুমি? আর কত রূপ দেখানো বাকি আছে তোমার? আদনানকে জিজ্ঞেস করুন, আমি বিষ খাওয়ানোর কথা বলিনি। তখন আদনান বিরক্ত মাখা কণ্ঠে জবাব দেয়, খোদার গজব পড়ব যে আমার উপর দোষ চাপাতে চায়। আদনানের কথায় ইনান শেখ বিরক্ত হয়। ফাইজা চেতে ওঠে, জবাব দেয়, বেয়াদব ছেলে, তুমি তো বানিয়ে কথাগুলো বলছো। আমার কি ঠেকা পড়েছে এসব বানিয়ে বলার? আমার এত সময় আছে নাকি? ফাইজা কিছু বলতে যাবে, তখন ইনান শেখ থমকে বলেন, আর কোনো কথা বলবে না তুমি, টক্সিক মহিলা। আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার বউ। আমি এসব বলিনি। ইলমাকে তোমার আপদ মনে হয়? ও আমার মেয়ে। তুমি আরো মিথ্যা বানাও, ঝগড়া করো, তবে ইলমার জন্য আমার মনে যে ভালোবাসা সেটা এক ফোঁটা কমাতে পারবে না। আমার মেয়ে আমার গর্ব, আমার অহংকার। ফাইজা চেঁচিয়ে বলে, আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমার জন্য তোমার মনে টান ভালোবাসা যেটা আমার ছেলের বা আমার জন্য নেই। ও তোমার গর্ব না? বেশি অহংকার করো না? এই মেয়ে তোমার মান সম্মান ধুলো মিশিয়ে দেবে। আমার কথা মিলিয়ে নিও তুমি। ফাইজা, চিৎকার করে বলে ইনান শেখ। বাকিরা চুপ। তারেক মাহমুদ কি বলবেন খুঁজে পাচ্ছেন না। যতই বলুক তাদের মধ্যকার ঝামেলা শেষ হবে না কোনোদিন। যত কিছু হোক, ঘুরে ফিরে ইলমার ঘাড়ে দোষ আসবে। ফাইজা এলমাকে দু চোখেও সহ্য করতে পারে না, অথচ সব জেনেই বিয়ে করেছে। সময়ের সাথে সাথে ইলমা তার চক্ষুশূল হয়ে গেছে। ভাগ্যিস তার দাদি আছে, বাকিরাও তাকে আদর যত্ন করে। বিশেষত ইনান শেখের সক্রিয়তা, টান, মায়া, ভালোবাসা, যত্নের কারণে ইলমা মায়ের অভাব তেমন বুঝে না। ফাইজা যা করে, যদি বাকিরা ওই রকম হতো তাহলে ইলমা আর ইলমা থাকতো না, অনেকটাই ভেঙে যেত। কিন্তু সবার ভাগ্য তার ইলমার মতো হয় না। যাদের সৎমা আছে তারাই জানে বাস্তবতাকে, যার একাংশ ইলমা উপলব্ধি করে মাঝে মধ্যে।
ইনান শেখের চিৎকারে রুম জুড়ে নীরবতা নেমেছে। ফাইজা চোখ মুখ শক্ত করে স্থান ত্যাগ করে। ইনান শেখ সোজা ইলমার রুমের দিকে যায়। দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে। রুমের কোথাও ইলমার অস্তিত্ব নেই। ইনান শেখ ব্যালকনিতে যান। অন্ধকার ব্যালকনিতে চাঁদের আলো এসে পড়ছে। সেখানে আনমনা হয়ে দাঁড়ানো ইলমা বাবার অস্তিত্ব খানিক টের পেতে ঘাড় ফিরিয়ে তাকায়। ইনান শেখ ব্যালকনির লাইট অন করেন। ইলমা নিজের মন খারাপ লুকাতে মৃদু হাসার চেষ্টা করে। ইনান শেখ মেয়ের চোখের দিকে তাকায়, বেশ শীতল কণ্ঠে বলেন, নাস্তা খেতে আসো। তোমাকে প্রয়োজন ছাড়া রুম থেকে বের হতে না করেছি, তাই বলে খাবার সময় রুমে বসে থাকবে? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ইনান শেখ মেয়ের কথায় জবাব দেন না, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, চলো নাস্তা করবে, বাবাও নাস্তা করিনি এখনো। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ ইলমার কাঁধে হাত রেখে নিজের সাথে জড়িয়ে নেন। মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। ইনান শেখ এবং ইলমাকে একসাথে থাকতে দেখে আদনান ভুরু কুচকে তাকায়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে। তখন তৃপ্তি ইলমাকে বলে, তো কি হয়েছে বলতো, রুম থেকে বেরোচ্ছিস না কেন? তৃপ্তির কথা ইলমা ইনান শেখের দিকে তাকায়। আদনান নিজেও ইলমার দৃষ্টি অনুসরণ করে ইনান শেখের দিকে তাকায়। কিছু একটা আন্দাজ করেছে আদনান, তবে টু শব্দ করেনি। সবাই চুপচাপ নাস্তা সেরে উঠে। ইলমা তৃপ্তি নিজেদের রুমে চলে গেছে পড়ার জন্য। আদনান নিজে উঠে রুমে যায়। আদনান রুমে এসে ফোনটা হাতে নেয়। ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। কিও প্রেমিক নারী, ব্রেকআপ হয়েছে নাকি? ইলমা মেসেজ সিন করে নাক মুখ কুচকায়। আদনানটা আর ভালো হলো না। ইলমা সেন্টি খাওয়া ইমোজি দিয়ে বলে, উল্টাপাল্টা না বললে হয় না? না আমাকে আর মেসেজ দিবে না? দিব না। তুই কে শুনি? তোকে মেসেজ না দিলে আমার কিচ্ছু হবে না। ঠিক আছে। কি? আদনান পুনরায় রিপ্লাই করে। ইলমা বিরক্ত হয়। তার মনে হচ্ছে আদনান কথা বাড়াচ্ছে। ইলমা রিপ্লাই করে, আমাকে মেসেজ দিও না। আদনান রিপ্লাই করেনি। ইলমা ফোন রেখে পড়ায় মনোযোগ দেয়। কেটে যায় 5 দিন। আজকে ইলমার রেজাল্ট দিবে, সেজন্য সকাল সকাল তৈরি হয়ে নাস্তা খেতে বসে। ইলমা আসার পেছন দিয়ে আদনানও এসেছে নাস্তা খেতে। গত 5 দিনে খাবার খাওয়ার সময় ব্যতীত ইলমাকে লিভিং রুমে দেখা যায়নি। আদনানের আশেপাশে আসা তো দূরে থাক, হুট করে ইলমা নিজেকে এভাবে গুটিয়ে নেওয়া সবার চোখে পড়ছে। যদিও কেউ কিছু জিজ্ঞেস করেনি। ইনান শেখের মেয়ে, তার কথাই শুনবে। নিশ্চয়ই ইনান শেখ যা সিদ্ধান্ত নিয়েছে ইলমার ভালোর জন্য। আদনানও বিরক্ত ইলমার প্রতি, সেজন্য আগবাড়িয়ে কথা বলে না। এমন একটা ভাব নিয়ে থাকে যেন ইলমার ছায়াও সে দেখতে পারে না। এদিকে ইলমা নিজের মতো থাকে। ফাইজার সাথে ইনান শেখ কথা বলে না। তাদের মাঝে বেশ দূরত্ব। শুধু ইনান শেখ না, বাসার কেউই ফাইজার সাথে কথা বলে না। আদনান ইলমা আজকে ভুলবশত পাশাপাশি চেয়ারে বসেছে। বলা যায় এই চেয়ারটাই খালি পেয়েছে আদনান। ইনান শেখ দুজনকে পাশাপাশি দেখে আর চোখে নজর রাখে। যদিও দুজনের কেউই কারোর দিকে তাকায়নি। দুজনে নাস্তা খায় নিজেদের মতো। তবে একটা গ্লাস নিয়ে দুজনেই টানাটানি করে। ইলমা যখন গ্লাসটা ধরে ঠিক তখন আদনানও ধরে। ইলমা গ্লাস নিজের দিকে টানে, আদনানও নিজের দিকে টানে। একসময় আদনান নিজেই গ্লাসটা ছেড়ে দেয়। ইলমা গ্লাস নিয়ে পানি পান করে। ইনান শেখ আদনানের দিকে অন্য একটা গ্লাস এগিয়ে দেয়। নাস্তা শেষ করে তারেক মাহমুদ বলেন, ইনান, জায়গায় টাকা দেওয়া হয়ে গেছে, অল্প কিছু দেওয়া বাকি আছে, রেজিস্টারও করা হয়ে গেছে, বাকি কিছু কাজ বাকি আছে। তারেক মাহমুদের কথায় বাকিরা খুশি হয়। তারেক মাহমুদ নতুন একটা প্রপার্টি কিনেছে, সেটাও রায়হান আজাদের প্রপার্টি, যেটার উপর এমপি নজর দিয়ে রেখেছে। সেজন্য তারেক মাহমুদের কাছে বিক্রি করে ঝামেলা ঘাট থেকে সরিয়ে নিতে চায় রায়হান আজাদ। শুধুমাত্র প্রপার্টির জন্য নানা হুমকি ধমকি শোনাতে হয়েছে। সেজন্য রিয়ানার ভার্সিটি যাওয়া বন্ধ, বাসাও পাল্টে নিয়েছেন তারা। ইনান শেখ জবাব দেন, প্রপার্টি, এটার জন্য জহির আহমেদ পিছু লেগে আছে। তুমি এটা নিতে গেলে কেন? জায়গাটা ভালো, জাহির তো বিভিন্ন জায়গা নিচ্ছে, বাকিরা কি নেবে না নাকি? না, এমপির লোকজন গিয়ে হুমকি ধামকি দেয়, ওনার মেয়ে আছে, যদি ক্ষতি করে দেয়। আইন কি মারা গেছে? তারেক মাহমুদের কথা ইনান শেখ সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছেড়ে বলেন, এদেশের আবার আইন, বিভিন্ন কেস দেখি তো। এদেশে তো ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়। জাস্টিস একদম জঘন্য। আদনান নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। ইনান শেখ ইলমার কাছে আসে। মেয়েকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেন, বেস্ট অফ লাক মা। ইলমা জবাব দেয়, থ্যাংক ইউ বাবা। আদনান বাবা মেয়ের ভালোবাসা দেখে মুখ পাকায়। তারেক মাহমুদ তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দেয়। রেজাল্টের জন্য শুভকামনা জানায় দুজনকেই। দুই ভাই বেরিয়ে যেতে ইলমা তৃপ্তি একসাথে বেরোয় বাসা থেকে। তাদের পেছন দিয়ে আদনান বাইকের চাবি নিয়ে আসে। গ্যারেজ থেকে বাইক বের করে গার্ডেনে আসে। ইলমা তৃপ্তি গেটের সামনে দাঁড়ানো। তৃপ্তির সাইডে দাঁড়ালেও ইলমা মাঝামাঝিতে দাঁড়ানো, তবে তার সেসবে হুঁশ নেই। আদনান বাইক থামিয়ে ইলমাকে ধমকে বলে, সদরঘাটের কোন প্রেমিকের কাছে মন রেখে এসেছিস? রাস্তায় কিভাবে দাঁড়াতে হয় জানিস না?
ইলমা জবাব না দিয়ে আদনানের দিকে তাকায়। ইলমা চোখে চোখ রাখতে মুহূর্তে আদনানের কঠোর ভাব নিয়ে যায়। ইলমা কোনো জবাব না দিয়ে তৃপ্তির পাশে গিয়ে দাঁড়ায়। তখন আদনান তৃপ্তিকে বলে, কোনো ছেলে রেজাল্ট জিজ্ঞেস করলে বলবি না। আদনানের কথা ইলমা বিরক্ত হয়, বিড়বিড় করে বলে। শুরু হয়ে গেছে জ্ঞান দেয়া। তৃপ্তি জবাব দেয়, বলবো না, এত প্যারা দিও না, পারলে নিজে মেয়েদের থেকে দূরে থাকো। আমার দূরে থাকা লাগে নাকি? তারাই দূরে চলে যায়। কথাটা বলে আদনান চলে যায়। ইলমা আদনানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। রিকশা পেতে দুজন উঠে বসে রওনা হয় কলেজের উদ্দেশ্যে। আবরণ তার দলবল নিয়ে রায়হান আজাদের বাসায় এসেছে। কলিং বেল চাপতে কোনো রেসপন্স পায় না। বার কয়েক চাপার পর দরজা খুলে রায়হান আজাদ নিজে। আবরণকে দেখে বিরক্ত হন তিনি। আবরণ রায়হান আজাদকে দেখে তাচ্ছিল্যের সুরে বলে, শেষ বয়সে ভুঁড়ি নিয়ে শান্তিতে থাকতে মন চায়নি তোর? বেয়াদব ছেলে, ভদ্রভাবে কথা বলো। এটা ভদ্রলোকের বাসা, কোনো গরুর বাসা না। রাখ আমার ভদ্রলোক। এই চেয়ারম্যানকে কোন প্রপার্টি দিলি? সে কি বেশি টাকা দিয়েছে তোকে? কত দিয়েছে? 2 কোটি, 5 কোটি? সেটা তোমার জানতে হবে না। অযথা আমাকে বিরক্ত করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তোর আইন, তুই তোর মেয়েকে সাবধানে রাখিস। কথাটা বলে আবরণ চলে আসে বাসা থেকে। রায়হান আজাদ দরজা লক করে ভেতরে যায়। তখন ওনার ওয়াইফ ভদ্রমহিলা নওশিন আসে। রায়হান আজাদ সোফায় বসতে বসতে বলেন, তোমার ভাইকে বলো একটা ফ্ল্যাট খালি করে দিতে, আমরা সেখানেই উঠবো। কয়দিন আগে মাত্র বাসা চেঞ্জ করলাম, এভাবে কয়দিন? তুমি বেশি কথা বলো না তো। রিয়ানাকে বলে দাও বাইরে যাতে না যায়। ও তো ভার্সিটিও যায় না। শপে গিয়ে বোরখা কিনে আনবে, দুজনে বোরখা পরে চলাফেরা করবে। বেশি জরুরি না হলে বাসার থেকে বেরোবে না, বাকিটা আমি দেখছি। তারেক মাহমুদকে এই বিষয়ে জানাও, ওনার ভাই তো একজন অ্যাডভোকেট। এদেশের আইন ভালো না, এসব অ্যাডভোকেট, পুলিশ, থানা কিছুই করতে পারবে না। সবাই টাকার কাছে বিক্রি হয়। নওশিন আজাদ কথা বাড়ায় না। রায়হান আজাদ চিন্তিত হয়ে পড়েছেন। এ প্রপার্টি না জানি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ইলমার টেস্টের রেজাল্ট দিয়েছে, সে ফার্স্ট হয়েছে। নিজের রেজাল্ট শোনার পর ইলমা ভীষণ খুশি। তার কারণ সে ফার্স্ট হয়েছে সেজন্য না, তার বাবা যে খুশি হবে সেজন্য। ইলমা পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, সেটা ছোটবেলা থেকেই। তার উপর ইনান শেখ ভালো গাইডলাইন দেন, সেজন্য এখনও টিকে আছে। শুধু মাধ্যমিক হলে হয় না, ভালো গাইডলাইনও প্রয়োজন হয়, না হলে অতিরিক্ত ভালো স্টুডেন্টও ঝরে যায়। এরকম চিত্র চারদিকে অহরহ আছে। তৃপ্তি তার গ্রুপে সেকেন্ড হয়েছে। 2 বোন কলেজের কাজ শেষ করে ফ্রেন্ডদের সাথে বাজারে আসে। একটা রেস্টুরেন্টে যায় তারা। সাথে আছে প্রীতি, মাহিম এবং রিহান। তারা সবাই পাশ করেছে। তাদের পড়াশোনা ওই চলে টাইপের, অতটা মনোযোগী না, কারণ তারা প্রেম নিয়ে সময় কাটায় বেশিরভাগ। যেহেতু ইলমা ফার্স্ট হয়েছে সেজন্য সবাই ঝুঁকে বসেছে ট্রিট দেওয়ার জন্য। ইলমার আর কি, বন্ধুমহল আবদার করেছে, না করতে পারবে না। তারা পিৎজা অর্ডার দিয়েছে। যেহেতু আসতে একটু সময় লাগবে সেজন্য সবাই গল্পগুজবে মেতেছে। তৃপ্তি ফোন স্কল করছে। ইলমা প্রীতির সাথে কথা বলায় ব্যস্ত। রিহান, মাহিমও ফোনে ব্যস্ত। তৃপ্তি ফোন হাতে ওয়াশরুমের দিকে গেছে। ইলমার চারপাশে হুঁশ নেই। সে কথা বলায় এতটাই ব্যস্ত যে আদনান যে তার ফ্রেন্ড নির্মাণের সাথে এই রেস্টুরেন্টে এসেছে সে জানে না। আদনান এসেছে এ পথ দিয়ে যাচ্ছিল, নির্মাণের কথাই চলে এসেছে খাবার খেতে। কিন্তু এসেছে ইলমাকে আবারও তার স্লে ফ্রেন্ডের সাথে দেখবে ভাবতে পারেনি আদনান। দূর থেকে ইলমাকে দেখে মাথায় রক্ত উঠে যায় তার। তারা কেউ প্রাইভেট স্পেসে বসেনি, সবাই সামনের সোফায় বসেছে। আদনান এগিয়ে যায় ইলমার দিকে। ইলমা একসময় আদনানের উপস্থিতিতে হকচকিয়ে যায়। আশেপাশে তাকিয়ে তৃপ্তিকে খোঁজে, সে নেই। মুহূর্তে ইলমা চোয়াল শক্ত করে নেয়। এখনই আদনান তার মেজাজের 12টা বাজাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাই হলো। আদনান অতিরিক্ত রুক্ষ গলায় ইলমাকে শাসিয়ে বলে, কলেজের নাম করে ছেলেদের সাথে রেস্টুরেন্টে খেতে আসা, তোর বাপ জানে তো এসব খবর? ইলমা বিরক্ত হয়, জবাব দেয়, বাবা সবই জানি। এছাড়া আমি ছেলে ফ্রেন্ডদের সাথে আছি না কার সাথে আছি, তোমার এত সমস্যা কিসের? এই তুই আমাকে প্রশ্ন করছিস? বেয়াদব হচ্ছিস দিন দিন। ছেলেদের সাথে কিসের চলাফেরা? ওরা আমার ভালো বন্ধু। আর তুমি নিজেই দেখো না, নিজের তো মেয়ে ফ্রেন্ডের অভাব নেই, আমারটা নিয়ে এত সমস্যা কিসের? এই মেলিচা, চোপ, মুখ সামনে কথা বলবি। তোর মুখ তুই সামলে রাখ। মুহূর্তে তুই তোকারি শুরু হয়। আদনান চোয়াল শক্ত করে বলে, বেশি বেড়েছিস তুই। ইলমা মুখ ঘোমটা মেরে বলে, নিজের ভুল দেখার বেলায় সবাই অন্ধ, কিন্তু অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। তোর থেকে এখন আমার ঠিক ভুল আয়ত্ত করতে হবে। প্রয়োজন হলে অবশ্যই। এমনিতে তোর মাথায় ঘিলু নাই, ব্রেন সেটাও হাঁটুতে। সেখানেই যেখানেই দেখে মেলিচা মেলিচা।
একদম মেলিচা মেলিচা করবি না, তোকে দেখলেই আমার রাগ হয়। কয়টা মানুষ তোকে ভালো বলে শুনি? তোর মুখে নিজের নামের উচ্চারণ শুনলেও রাগ হয়। ইলমার করা অপমানে আদনান জবাব দিতে গেলে নির্মাণ তাকে টেনে নেয়, বলে, আর ঝড়কা করিস না প্লিজ, ও তোকে অপমান করেছে। কথাটা বলে আদনানকে টেনে সামনে নেয়। আদনান শুধু ইলমার দিকে এক নজর তাকিয়েছিল। আদনানের এরকম চাহনি ইলমাকে অস্বস্তিতে ফেলে। কিরকম অস্বস্তি? সেটা হলো বেশি অপমান করা হয়েছে বলে মনে হলো ইলমার। নিজের মাঝে খারাপ লাগা কাজ করছে। সে শুনেছে আদনান সেদিন তার হাত ধরে মসজিদে যাওয়ার পর থেকে নিয়মিত নামাজ আদায় করছে। সে তো ভালো হচ্ছে, তাহলে ইলমার এসব বলা উচিত হয়নি। মুহূর্তে মন খারাপ হয়ে যায় ইলমার। আদনানের শাসন বারণে না, আদনানকে নিজের করা অপমানের জন্যই তার মন পড়ছে। ইলমা সাহস কারোর সাথে রুড বিহেভ করে না, আর করলেও সেটা জঘন্য টাইপের হয়। কিন্তু এসব মায়া মনে জন্ম দেওয়া মানেই সর্বনাশ। কঠিন বাক্য শুনিয়ে দূরে সরিয়ে দেওয়াটাই উত্তম। এমনিতে আদনানের থেকে আর দূরত্ব বজায় রাখতে হবে, সেটা হোক 1000 মাইলের কিংবা আকাশ পাতাল টাইপের। কিন্তু ঘুরে ফিরে তাকে সেই আদনানের মুখোমুখি হতে হয়। ইলমা খাওয়ায় মন দিতে পারেনি। তৃপ্তি লুকিয়ে এসেছে ওয়াশরুমের কর্নার থেকে। এতক্ষণ তাদের ঝগড়া দেখে চুপসে গেছে বেচারি। এসে ইলমাকে বলে, আই চলে যাই। ইলমা কিছুক্ষণ দম নিয়ে বলে, চল। ঝগড়া তো হয়েছে, না খেলে চলে যাবি? পরে আসবো আবার। ইলমা বিলটা রেখে উঠে দাঁড়ায়। বাকিরা তাকিয়ে আছে। মাহিম বলে, তাদের মাঝে তৃপ্তি পিৎজার স্লাইস মুখে নেয়। ইলমা বাকিদের থেকে বিদায় নিয়ে তৃপ্তির হাত ধরে হাঁটা ধরে। তৃপ্তি হাতে আনার স্লাইস খাচ্ছে আর হাঁটছে। ইলমার দিকে এক বাইট এগিয়ে দিলে ইলমা তা প্রত্যাখ্যান করে। দুজনে রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রেস্টুরেন্টে বসে আছে আদনান এবং নির্মাণ। আদনানের মন পড়ছে ভীষণ। একে তো তার প্রেমিক নারী ছেলে ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে এসেছে, তার উপর তাকে জঘন্য অপমান করেছে। ইলমা যে তার থেকে দূরে সরে যাচ্ছে সেটা স্পষ্ট। দূরত্ব চাইছে সেটাও তার কথার বাঁচে সুস্পষ্ট ফুটে উঠেছে। আদনান ধৈর্যহারা হয়ে পড়ে। ইলমার জীবনে বিশেষ কেউ আসেনি তো, কিন্তু ইনান শেখের মেয়ে প্রেম করবে এটা অবিশ্বাস্য। বাবা যদি বলে, মা ইলমা তুমি ছাদ থেকে ঝাঁপ দাও, ইলমা হয়তো তাই করবে। সেখানে প্রেম করার তো প্রশ্নই আসে না। কিন্তু ইনান শেখকে বিশ্বাস করে না আদনান। চুপ করে আছে মানে কখন কি সিদ্ধান্ত নিয়ে আদনানকে হার্ট অ্যাটাক করিয়ে দেয় কে জানে। হুট করে ছেলে একটা এনে বলবে ইলমার বিয়ে ঠিক, তখন চাইলেও আদনান কিছু করতে পারবে না। এখনও না, কারণ আদনান পুরোপুরি ঠিক হয়নি। এখনও খারাপ শব্দটা তার সাথে যায়। নারী সঙ্গ ছেড়েছে, সিগারেট ছেড়েছে, ক্লাবে যাওয়া ছেড়েছে, সব ইলমার জন্য। কিন্তু দিন শেষে যদি ইলমা তারই না হয়। নির্মাণের অর্ডার করা খাবার আসতে আদনানের ধ্যান ভাঙে। ভীষণ গম্ভীর দেখালো তার মুখখানা। নির্মাণ প্রশ্ন করার সাহস পায় না। দুজনে খেয়ে উঠে পড়ে। নির্মাণ বিল পে করে আদনানের পেছন দিয়ে বাইরে আসে। দুজনে বাইক চড়ে বসে। রওনা হয় নিজেদের গন্তব্যে। ফাতিহার জিনিসপত্র আনা হচ্ছে, লোক দিয়ে ফ্ল্যাট একটা তার জন্য রাখা। এদিকে তার ছেলে ফারিস মাহমুদ এই বিল্ডিংয়ে আসতে রাজি না। এমনিতেও সে খুবই কম আসে মামুদের বাসায়। গত 5 বছরে 5 বার এসেছে কিনা সন্দেহ। তার মামুদের ক্ষমতা, যশ, টাকা পয়সাতে ফারিসের আগ্রহ নেই। কেবলই দূরত্ব রেখে চলতে চায় সে। কিন্তু তার মা ফাতিহা শেখের জন্য তার জমিয়ে রাখা রাগ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। যেহেতু ফারিসের বাবা গত হয়েছে আরও 9 বছর আগে, সেজন্য পরিবার বলতে ফারিস আর তার মা ফাতিহা শেখ। জিনিসপত্র আনার জন্য আলাদা লোক রাখা হয়েছে। ফাতিহা বাবার বাসায় এসেছে কিছুক্ষণ আগে। ফারিস আসেনি, সে অফিসে গেছে। 2 দিন এই বাসায় থাকতে হবে তাদের। জিনিসপত্র কিছুই গোছগাছ করা নেই। এখন ফারিস থাকে কি না শিওর না। সে হয়তো খাট বিছিয়ে নিজে একটি ফ্ল্যাটে থাকবে। ইলমা তৃপ্তি বাসায় এসে ফুফিকে পেয়ে যায়। তৃপ্তির সাথে দেখা হলেও ইলমার সাথে বহুদিন পর দেখা ফাতিহার। আসতেই ভাইজিকে জড়িয়ে ধরে ফাতিহা, কপালে চুমু দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ফাতিহা সোফায় বসে। ইলমা তৃপ্তি ফ্রেশ হতে যায়। ফরিদা পারভিন মেয়ের সাথে গল্পগুজবে মেতেছে। ফাইজা ধারে কাছেও আসেনি, আর না কোনো কাজে হাত দেয়। ঈশিতা এক হাতেই সবটা সামলায়। তবে আজকে ফাইজার প্রতি ভীষণ বিরক্ত ঈশিতা, কারণ আজকে কাজের চাপ বেশি। যেহেতু ফারিসও আসবে, ছেলেটা সহজে আসে না। আসবে যেহেতু ভালোভাবেই আপ্যায়ন করতে হবে, সেজন্য রান্নার তোড়জোড় চলছে। ইলমা তৃপ্তি এসে কাজে লেগে পড়ে। ফাতিহা নিচে যায় নিজের জিনিসপত্র দেখার জন্য। ফরিদা পারভিন যায় ফাইজার রুমে। গিয়ে দেখে কলে কথা বলছে ফাইজা। ফরিদা পারভিন বলেন, বড় বউ সকাল থেকে কাজ করছে, তোমার কি আক্কেল জ্ঞান লোপ পাইছে? আপনার ছেলেকে বলি দিন একটা কাজের লোক রাখতে।
কাজ করে মানুষকে খাওয়াতে পারবো না। এই তুমি কথাটা কইলা কারে? ইলমা খাবে সেজন্য তুমি রান্না বান্না করতে পারবা না? ফাইজা জবাব দেয় না, মনে মনে বিরক্ত হয়। বুড়ির বুদ্ধি ভালো, সহজে ব্যাপারটা ধরে নিয়েছে। আগা থেকে ফাইজা এরকম। ইজাজের স্কুল যেদিন থাকে না সেদিন সে নাস্তা বানাতে যায় না, কারণ ইলমার প্রায় প্রতিদিন কলেজ থাকে। সে সকালে ঘুম নষ্ট করে ইলমাকে নাস্তা বানিয়ে দিবে কোন দুঃখে। ফাইজা উঠে কিচেনে যায়, তখন অবশ্য তাদের কাজ গোছানো হয়ে গেছে। ফাইজা কিচেনে এসে ঈশিতাকে বলে, কিছু করতে হবে। ঈশিতা বিরক্ত হয়, কণ্ঠস্বরে তেজ বৃদ্ধি করে জবাব দেয়, না। ছ্যাদ করে বলা কথাটা ফাইজা বিরক্ত হয়, দ্রুত পা ফেলে স্থান ত্যাগ করে। মুহূর্তে ঈশিতা রেগে গেলে, জমিদার তো, আমি তো এই বাসার কাজের ছি। ইনান আসুক আজকে, সাথে আদনানের বাবাও আসুক। ইলমা ঝাড়ু হাতে লিভিং রুমে যায়, পুরো লিভিং রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, মপ দিয়ে পুরো লিভিং রুম মোছে। তৃপ্তি প্লেট নামিয়ে ধোয়, টেবিলে সেগুলো রাখছে। দুবোন মিলে কাজ শেষ করে গোসল করতে চলে যায়। আদনান বাসায় আসে, মন মেজাজ খারাপ তার। সোফায় বসে চিৎকার করে বলে, আম্মু পানি দাও। ফরিদা পারভিন পানির বোতল এগিয়ে দেয়। আদনান সেটা হাতে নিয়ে নিজের রুমে চলে যায়। গোসল সেরে মসজিদে চলে যায়। সন্ধ্যায় ফারিস এসেছে তার মামুর বাসায়, এসেই সবাইকে সালাম দেয়। বিশেষত ইনান শেখ ফারিসকে পেয়ে ভীষণ খুশি হয়। তার চোখে দেখা অন্যতম ভদ্র সভ্য ছেলে ফারিস, সেজন্য তিনি তাকে প্রচুর পছন্দ করেন। সবার সাথে লিভিং রুমে ছিল আদনান, ইলমা, তৃপ্তি সহ বাকিরাও। ঈশিতা সন্ধান নাস্তা টেবিলে রাখে। ইনান শেখ ইলমার রেজাল্ট শুনেছে, তবে তেমন প্রতিক্রিয়া দেখায়নি। ফাইজা রুমে বসে আছে, এখানে আসেনি। সবাই গল্প গুজবে মেতে ওঠে, তবে আদনানের সেসবে মন নেই। সে আনমনা হয়ে কফিতে চুমুক দিচ্ছে। একটু পরপর ইনান শেখ আর ফারিসকে দেখছে। ফাতিয়া নিজের ভাইয়ের ছেলেকে দেখছে। আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। ইনান শেখ কথা শেষ করে রুমে যায়, পুনরায় ফিরে আসে। ইলমা তৃপ্তির পাশে বসেছিল। ইনান শেখ ইলমাকে ডাক দেয়। ইলমা উঠে বাবার সামনে আসে। তখন ইনান শেখ বক্স থেকে একটা গোল্ডের চুড়ি টাইপের ব্রেসলেট বের করে। ইলমার হাতে সেটা পরিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার বিশ্বাস ছিল তুমি ফার্স্ট হবে, সেজন্য আগে এই গিফট কিনে রেখেছি। বাকিরা মুগ্ধ হয়ে বাবা মেয়েকে দেখছে, তবে আদনান সেদিকে দেখেও দেখছে না। টাইপের মুড নিয়ে বসে আছে, ভাবছে নিজের সর্বনাশের কথা। 2 বছর আগে ইলমা ষোড়শী কন্যা ছিল। আদনানের বাচ্চা ইলমাকে জাস্ট চোখের ভালো লেগেছে, হৃদয়ে তেমন স্থান নেয়নি ইলমা। শাড়ি পরিহিত ইলমা ছবিটা লুকিয়ে তুলেছিল, কারণ সেদিন ইলমাকে আদনানের কাছে ভালো লেগেছে। পিচ্ছি একটা মেয়েকে সে শাড়িতে দেখেছে। ভার্সিটি পড়ুয়া ছেলে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে, আশেপাশে তাকালে শুধু মেয়ে আর মেয়ে। সেখানে প্রেমের ফাঁদে পা দিতে কতক্ষণ। ইলমাকে নিয়ে তখনও সিরিয়াস ছিল না আদনান, তবে হুট করে যেন হৃদয়টা দখল করে নিয়েছে মেয়েটা। আদনানের সাথে আবরণের ঝামেলা শুরু হওয়ার পর থেকে দুজনে যেন মেয়ে নিয়ে কম্পিটিশনে নেমেছে। আবরণের পছন্দ করা মেয়ের সাথে আদনান আগে আগে ফ্লার্টিং করত, প্রেম করা, ক্লাবে যাওয়া একটা সময় আদনানের কাছে নর্মাল হয়ে গেল। কিন্তু মেলিসা নামক পবিত্র নারীকে হৃদয়ে স্থান দিয়ে সব যেন এলোমেলো হয়ে যায়। আদনান নিজেই নিজেকে অগোছালো ভাবে আবিষ্কার করলো। ভালো লাগা, প্রেমে পড়া এগুলো খুবই ক্ষণস্থায়ী ব্যাপার। একটা মানুষ অনেকের প্রেমে পড়ে, কিন্তু মায়ায় পড়ে না। প্রেমে পড়া আর মায়ায় পড়া দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা। আদনানের কাছে ইলমাকে ভালো লেগেছিল, সেটা পাত্তা দেয়নি সে। তবে স্বল্প সময়ের সাথে প্রেম জিনিসটা তার হৃদয়ে স্থান নিল। প্রেম তো ক্ষণস্থায়ী ব্যাপার, সেটাকেও তাড়িয়ে দিল তাচ্ছিল্যতার সাথে। কিন্তু ধীরে ধীরে সেই মানুষটাকে নিয়ে গভীর ভাবনায় তলানো। চোখের সামনে দেখতে দেখতে একটা সময় মায়ায় পড়ে যায়। ইলমাকে নিয়ে একটু ভাবলেই তো কত কিছু মাথায় আসে। সিম্পল ইলমার প্রতি ফাইজার করা রুড বিহেভিয়ার, সেই ছোট থেকে যেটা সবারই কম বেশি দেখা। ইলমাকে বিয়ে দিল, সেখানে যদি ফ্যামিলিটা ভালো না হয়, ইলমা কখনো মায়ের ভালোবাসা পায়নি। নিশ্চয়ই তার একটা এক্সপেকটেশন থাকবে, শাশুড়ি মায়ের মতো করবে। কিন্তু সেটাও যদি না হয়, আদনানের কাছে তার আম্মু বেস্ট। ইলমার জন্য মায়া, টান, আদর দেখতে পায়। সেই হিসাবে জেঠিমা থেকে শাশুড়ি মা হলে খারাপ কি? ইলমা এই বাড়িতে থেকে গেলে কোনো দিক দিয়েই খারাপ হয় না, এরকম হাজারো চিন্তা করেছে আদনান। ইলমা চুড়িটা হাতে গলিয়ে দেখছে, বেশ সুন্দর। ছোট ছোট বাটারফ্লাইও আছে চুড়ির উপরে। ইলমা তার বাবাকে ধন্যবাদ জানায়। তখন আদনান সোফা থেকে উঠে তাদের বাবা মেয়েকে পাশ কাটিয়ে রুমে যায়। বাকিরা আদনানের যাওয়া দেখে, তবে কেউই কিছু বলে না। ইলমা সোফায় বসে আদনানের রুমের দিকে তাকায়। ইনান শেখ ফারিসের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েন। আগামী পরিকল্পনা, বিয়ে শাদীর অনেক ব্যাপারই তোলা হয় সেখানে।
ইলমা তৃপ্তিকে পাঠানো হয় পড়ার টেবিলে। ফাতিহা তখন ইনান শেখকে জিজ্ঞেস করে, ইনান, ইলমার বিয়ে শাদী নিয়ে পরিকল্পনা কি? বোনের কথা ইনান শেখ জবাব দেয়, পড়তে থাকুক, সঠিক সময় হলে নিশ্চয়ই বিয়ে দিবে। শোনো, এখন মেয়েদের জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে, বিয়ে না দাও, এঙ্গেজমেন্ট করে রাখতে পারো। ইলমা আগে ভার্সিটি যাক, পরিস্থিতি বুঝিয়ে এরপর না হয় এসব নিয়ে ভাববো। তখন তারেক মাহমুদ রসিকতা করে বলেন, একমাত্র মেয়ে নিশ্চয়ই দূরে কোথাও দেওয়ার ইচ্ছে নেই, পরিবারই রেখে দিলে কেমন হয়? তারেক মাহমুদের কথায় ফাতিহা সুর মিলিয়ে বলে, হ্যাঁ, আইডিয়াটা খারাপ না, তবে ইনানের ইচ্ছে। ভাই বোনের কথায় ইনান শেখ মৃদু হাসে, ফারিস্তাদের কথা শ্রবণ করে মৃদু হাসে। ফরিদা পারভিন বলেন, এখন তো বিয়ের সিরিয়াল ফারিসের, এরপর আদনানের, তৃপ্তি, ইলমা, ইজাজ তো অনেক দেরিতে। মায়ের কথায় তারেক মাহমুদ বলেন, আম্মা, ফারিসের জন্য মেয়ে দেখো ভালো করে, আগে ভাগিনার বিয়ে দেব, আদনানের বিয়ে দেরি আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করবে, মাস্টার্স করবে, এরপর চাকরি নেবে, 2-3 বছর গেলে বিয়ের চিন্তা ভাবনা। হিসাব করে দেখলাম আদনানের বিয়ে আরো 5 বছর বাকি আছে। ফাতিহা বলে, তৃপ্তির বিয়ে শাদী নিয়ে কি পরিকল্পনা? আদনানের পর তৃপ্তির বিয়ে দেব। তাহলে তো অনেক দেরি। হুম। সেদিনের মতো কেউ আর কোনো রকম ঝামেলা করেনি। বলা যায় ঈশিতা কাজের কথা তোলেনি। মেহমানের সামনে এসব বলাও লজ্জার, বলবে অতিথি আসে, একটু কাজ বেশি করা লাগছে, সেজন্য এরকম করছে। এমনিতে ফারিস সহজে আসে না এই বাসায়। ফাতিহাও আসতো আগে, তবে ফারিসের চাকরি হওয়ার পর থেকে আসা বন্ধ প্রায়। সবাই রাতের খাবার খেতে বসে। তারেক মাহমুদ, ইনান শেখ, ইজাজ, ফারিস, আদনান, ফাতিহা আগে বসেছে। ইলমা, ঈশিতা খাবার সার্ভ করছে। আজকে ইনান শেখ আর আদনান পাশাপাশি চেয়ারে বসেছে। ব্যাপারটা অষ্টম আশ্চর্যের মতো। ইলমা তার বাবার কাছে আসে চিংড়ি নিয়ে। ইনান শেখকে চিংড়ি নিয়ে আদনানের দিকে বাড়িয়ে দেয়। সাথে সাথে আদনান না করে দেয়। মুহূর্তে ইলমা মুখটা কালো করে ফেলে। তখন ফারিস ইলমাকে বলে, এদিকে দাও। আদনান বিরক্ত হয়ে ইলমার দিকে তাকায়। ইলমা যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলে আদনান কেসে ওঠে। ইলমা চিংড়ির বাটি রেখে পানির গ্লাস এগিয়ে দেয় আদনানকে। তখন ফাতিহা চিংড়ির বাটি নিয়ে ফারিসকে দেয়। সোফায় তৃপ্তির পাশে গিয়ে বসে ইলমা। ইনান শেখ আদনানের দিকে এক নজর তাকায়। সে খাবার খাওয়ায় ব্যস্ত। পরক্ষণে আবার ইলমার দিকেও তাকায়। ছেলেদের খাওয়া হতে মেয়েরা সব বসে খেতে। তারেক মাহমুদ এবং ফাতিহা বসে বসে রুম ঠিক করছে। আজকে তো কোথায় ঘুমাবে ফাতিহা ঠিক করে। সে এবং ফরিদা পারভিন এক রুমে ঘুমাবে, ইলমা তৃপ্তির রুমে ঘুমাবে, আর ইলমার রুমে ফারিস ঘুমাবে। এরকম সিদ্ধান্ত শুনে আদনানের চোখ কপাল ওঠার মতো ব্যাপার। এই ট্যাপলা ফারিস কেন ইলমার রুমে ঘুমাবে? ইজাজের রুমে কি ঠান্ডা পড়েছে নাকি তার রুমে ঠাটা পড়েছে? আদনান কিছুতেই মেনে নিতে পারছে না ব্যাপারটা। সেজন্য তার বাবাকে বলে, ইজাজ আমার রুমে চলে আসুক, ফারিস ভাইকে ইজাজের রুমে দিয়ে দাও। আরে, আদনানের আইডিয়াটা তো ভালো। ফাতিহা এতক্ষণ কি ঠিক করলো? উল্টাপাল্টা সব। ইজাজ বাবা, আদনান ভাইয়ার কাছে চলে যেও। তৃপ্তিমা, ইজাজের রুমটা গুছিয়ে দিও। কাজের কথা শুনে তৃপ্তি বিরক্ত হয়। আজকে সে কতগুলো কাজ করলো, আবারও আদেশ করে। ইলমার দিকে তাকিয়ে বলে, ইলমা প্লিজ রুমটা গুছিয়ে দিস, আমার আর ভালো লাগছে না কাজ করতে। তখন ঈশিতা খাবার টেবিলে তৃপ্তিকে চোখ রাঙিয়ে জোরেই বলে, জমিদারের বেটি তো, কার বাতাস গায়ে লেগেছে শুনি? তোমাকে কি জমিদার ঘর দেখে বিয়ে দিব নাকি? না, তোমার বাবা 4-5টা কাজের লোক পাঠাবে সাথে, একদম অলসতা করবে তো থাপড়ে সোজা করে দেব। কাজ করতে আক্কেল লাগে, অনেক বয়স হয়েছে, তবে আক্কেলের অভাব থাকে। কথাগুলো তৃপ্তিকে বললেও আসলে তো ফাইজাকে উদ্দেশ্য করে বলেছে। ইলমা বুঝেছে ঈশিতার মেজাজ গরম, অবশ্য হওয়ারই কথা। সারাটা দিন রান্নাবান্না নিয়ে খেটেছে। বর্তমানে সদস্য সংখ্যা 11 জন। গ্যাস আর ইলেকট্রিক চুলার রান্না, তাও কত আইটেম। ফাইজা তো বড় মেহমান, কাজকর্মের ধারে কাছেও আসে না। ইলমা তৃপ্তিকে যতটুকু সম্ভব হেল্প করেছে। ঈশিতার কথায় তৃপ্তি আর জবাব দেয় না। ইলমা বলে, এমন করছো কেন? আমি রুম গুছিয়ে দিব, সমস্যা নেই। আজকে এমনিতে অনেক কাজ করেছে তৃপ্তি, খেতে বসেছে, বকাঝকা না করলে হয় না। ইলমার কথায় আদনান ভুরু কুচকে তাকায়, বিড়বিড় করে বলে, হাসছে আমার কাজের ঝি। 2 দিন পর দেখবো কাজ দুটো করে দক্ষিণ দিকে মাথা রেখে চিত হয়ে আছে। তৃপ্তি প্লেট গোছে। ইলমা ইজাজের রুমে চলে যায়। আদনান ইজাজকে সাথে নিয়ে রুমে চলে আসে। এসেই খাটের উপর বসে আদনান। ইজাজ চিত হয়ে শুয়ে পড়ে। আদনান ইজাজকে দেখে বলে, কিরে, বিয়ে করবি? আরে ভাইয়া, এসব কি বলছো? আরে লজ্জা পাচ্ছিস নাকি? মেয়ে মানুষ দেখলে আমার লজ্জা করে, লজ্জায় তাকাই না।
ইজাজের কথায় আদনান হো করে হেসে ওঠে, গাল টেনে বলে, তুই তো দেখি মেয়েদের মতো লজ্জাবতী। যাও। আদনান হাসি থামিয়ে বলে, ছেলে মানুষ বেশি লজ্জা রাখতে নেই, বেশি লজ্জা রাখলে তাড়াতাড়ি বাবা হওয়া যায় না। আদনানের কথা শেষ হতে দরজার দিকে নজর যায় দুজনের। ইলমাকে দাঁড়ানো দেখে আদনান তওবা পড়ে। ইজাজ চোখ কষলে তাকায়। ইলমা এসেছে ইজাজের ওষুধ নিয়ে। ইনান শেখের আদেশ ছিল ইজাজের রাতের ওষুধ দিয়ে আসার জন্য। এসে এরকম কথাবার্তা শুনে ইলমার চক্ষু চড়ক গাছ। আদনান কত বড় ঠোঁটকাঠা, তার ভোলা ভালা ভাইটাকে কিসব শেখাচ্ছে। আদনান ইজাজ দুজনের শোয়া থেকে উঠে বসে। ইলমা ওষুধের পাতার পানির গ্লাস নিয়ে এগিয়ে আসে। সবগুলো টেবিলের উপর রেখে ইলমা ইজাজের কানে ধরে তেজি স্বরে বলে, এসব কি শিখছো তুমি? ইজাজ কান ছাড়িয়ে আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া এসব শেখাচ্ছে। আদনান আমতা আমতা করে বলে, তুই তো আমাকে বলেছিস একটা মেয়েকে তোর পছন্দ, প্রপোজ করতে চাস, সেজন্য না আমি এটা বললাম। ইলমা ইজাজের দিকে রাগে দৃষ্টিতে তাকায়। ইজাজ হতভম্ব হয়ে যায় আদনানের কথায়। কত বড় পোল্টিবাজ। ইলমা ইজাজকে শাসিয়ে বলে, এক্ষুনি বাবাকে বলছি। বাবার কথা বলায় আদনান বিরক্ত হয়, রুক্ষ গলায় বলে, সব ব্যাপারে বাবা ডাকা লাগে নাকি? এক কাজ করিস, জামাইয়ের থেকে চুমুক খেতে গেলেও বাবার পারমিশন নিস। ঠিক মুখ সামলে কথা বলো, না হলে স্ক্যাচ টেপ লাগিয়ে দিব। ইজাজ, তোর বোন এটা এরকম কেন? কথার আগে হুমকি দেয় কেন? এটার থেকে দূরে থাকবি, না হলে দেখবি নিজেও এটার মতো হয়ে গেছিস। বাবা। গলার আওয়াজ চওড়া করে ডাকে ইলমা। আদনান ধমকে বলে, আমার নামে উল্টাপাল্টা বলবি তো আগামীকাল সকালে তোর বাপের কোর্টে যাওয়া বন্ধ। উল্টা পাল্টা থ্রেড দিলে খবর আছে। কথাটা বলে ইলমা বেরিয়ে আসে। এমনিতে ঝগড়া করতে করতে দেরি হয়ে গেছে তার, না জানি কে কিভাবে বসবে। ইলমা আসতে ইনান শেখ জিজ্ঞেস করে, এত দেরি হলো কেন? ইজাজ ঔষধ খেতে চাইনি, এত বড় ট্যাবলেট নাকি ওর গলা দিয়ে নামবে না। ছেলেটা বড় ফাঁকিবাজ, ওষুধ নিয়ে ওর যত সমস্যা। ইলমা মাথা নাড়িয়ে চলে আসে রুমে। এসে লম্বা শ্বাস নেয়। এবারের মতো বেঁচে গেছে। এই আদনানটার ভালো হবে না। এত ঝগড়ুটে আর কিসব বলে দেয়। ওর যা ট্যালেন্টেড, যার তার মান সম্মান নিয়ে ফুটবল খেলতে পারবে। মুখের ভাষা যেমন আস্তাগফিরুল্লাহ মার্কা, তেমনি এক নম্বরের ঠোঁট কাটা। আচ্ছা, একটা ছোট্ট সংসার মাসে 20,000 টাকায় চলবে তো? আদনানের এমন কথায় বন্ধু মহলের সবাই হা হয়ে যায়। নির্মাণ চেঁচিয়ে বলে, এই সেজাম চিমটিকার স্বপ্ন দেখছি না তো? সাথে সাথে কানের নিচে থাপ্পড় দেয় আদনান। নির্মাণ চেঁচিয়ে বলে, এত জোরে মারতে কে বলেছে? সত্যি ভাই, তুই বিয়ে করবি? সেজানের মাথায় আদনান উপর নিচ মাথা নাড়িয়ে বলে, করব। 20,000 টাকা একটা মেয়ে চালাতে পারবো না। আদনানের কথায় নিশাদ জবাব দেয়, কিভাবে পসিবল? নিজেরই তো হাত খরচ 20,000-এর বেশি লাগে। এখানে এখনকার মেয়েদের যে খরচ। ও আর 10টা মেয়ের মতো না। নিশাদকে কথার মাঝে থামিয়ে দিয়ে কথাটা বলে আদনান। সবাই বিশ্বাস নিয়ে তাকিয়ে আছে আদনানের দিকে। সবার তাকানোতে আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, ও স্মার্ট, তবে ব্যাকডেটেড। আই লাইক দিস টাইপ অফ ওয়ামেন। একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। সব সময় মাথায় ঘোমটা থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তবে রাগটা একটু বেশি। আদনানের প্রিয়তমা তো, সেজন্য রাগ বেশি। ওই গতকাল রাত কি তুই বেশি মাল গিলেছিস? নেশা কাটেনি? নির্মাণের কথায় আদনান রুক্ষ গলায় বলে, এমন একটা লাথি মারবো ভবিষ্যতে বাপ হওয়ার চিন্তা মাথায় আনতে পারবি না। শালা, আমার বউয়ের কি হবে? আদনান আছে না, পাঠিয়ে দিস। বিরক্তি নিয়ে জবাব দেয় আদনান। নির্মাণ পিঠে চাপড় মেরে বলে, নিজের বউ সামলা আগে, আমার বউ নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আমাকে কথা শেষ করতে দে। বাকিরা চুপ। আদনান বলতে শুরু করে, আমার মাস্টার্স কমপ্লিট হতে আরো 2 বছর। এখন ভালো জব পাবো কিনা জানি না, তবে ছোটখাটো হোক আমি জব করতে চাই। আমার প্রিয়তমাকে আমার বানিয়ে নিতে চাই। মেয়েটাকে? সেজানের কথায় আদনান কিছুক্ষণ চুপ থেকে বলে, সিক্রেট। এমন একটা লাথি মারবো সিক্রেট বেরিয়ে যাবে। শালা, তোর সব প্রেমিকাদের নারী ভুঁড়ি জানতাম, এখনকারটার কি হয়েছে? কারণ সে আমার প্রিয়তমা, প্রেমিকা নয়, আমার হৃদয়ের রানী এবং আমার ভবিষ্যৎ বউ। সেজন্য চাই না তার কোনো ব্যাপার কেউ জানুক। এই, তুই ভয় পাচ্ছিস? নির্মাণের কথায় আদনান মৃদু হেসে জবাব দেয়, হ্যাঁ, ভয় পাচ্ছি, তবে তোদের না, তাকে হারিয়ে ফেলার। আদনানের কথায় রাহা বলে, আমাকে কেউ ধর, না হলে মাথা ঘুরে পড়ে যাব। আমার বিশ্বাস হচ্ছে না আদনান এটা। ওই মেয়েকে দেখা প্লিজ, না হলে আফসোস থেকে যাবে। তাকে তোরা চিনিস? আদনানের কৌতূহল মাখানো কথায় নির্মাণ ভুরু কুচকে তাকায়, জবাব দেয়, হারানোর ভয় কেন? তার বাবা আমাকে পছন্দ করে না,
নিশ্চয়ই আমার মতো বখাটের হাতে মেয়ে তুলে দেবে না, সেই জন্য তাকে পাওয়ার চান্স 0%। এটা তো দেখি সিনেমা, মানে হিরোর জন্য কত মেয়ে পাগল ছিল, অথচ হিরো এমন একজনকে ভালোবাসলো যাকে পাওয়ার চান্সই নেই। ক্যারে শালা, দুনিয়ার মেয়ের অভাব পড়ছে নাকি? এই হিটলার বাপের মেয়েকেই কেন ভালোবাসতে হলো? কারণ ওই মেয়ে সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথা শেষ হতে সবাই চেপে ধরে পিক দেখানোর জন্য। আদনান পিক দেখানোর ব্যাপারটা ইগনোর করে যেতে চাইলেও পারে না, বন্ধুমহল বলে কথা, সেজন্য বাধ্য হয়ে ফোন বের করে, গ্যালারি থেকে একটা ছবি বের করে সবার সামনে ধরে। আদনানের দেখানো মেয়ের ছবি দেখে সবাই হা হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছবিটার দিকে। হ্যাঁ, ছবিটা হয়তো মেয়েটার অজান্তে তোলা হয়েছে। মেঘবরণ সরু কেশ কোমর ছাড়িয়ে হাঁটু ছেয়েছে প্রায়, শ্যামবর্ণের মুখশ্রী, তবে ছবিতে ফর্সা লাগছে। পরনে মেরুন রঙের শাড়ি, হাতে দুটো গোলাপের মালা, সাধারণ সাজে একবারে অসাধারণ লাগছে তাকে। আদনানের বর্ণনা অনুযায়ী কোনো অংশে কম না মেয়েটা। এই মেয়েকে তারা সব বন্ধুরাই বেশ কয়েকবার দেখেছে, সবসময় হিজাব পরায়, কখনো খোলা চুলে দেখেনি। এই প্রথম কোনো ছবি খোলা চুলে দেখলো। আদনানের পছন্দ নিয়ে তেমন করে কিছুই বলার নেই। নির্মাণ আদনানের দিকে তাকিয়ে বলে, প্রথম থেকেই ঠটকা লেগেছিল। যাক, সন্দেহ সঠিক। তা ভাই, মেয়েটা জানে তো তোর ভালোবাসার খবর? আদনান মাথা নাড়িয়ে বলে, একান্ত গুপ্ত প্রেম। ওয়ান সাইড লাভ। সেজানের কথায় আদনান মৃদু হাসে জবাব দেয়, সদরঘাটের প্রেমিক নারী। নির্মাণের কথায় আদনান জবাব দেয়, ব্যক্তিগত হয়ে গেছে। তখন সেজান বলে, সারা বছর সদরঘাটের প্রেমিক নারী বলতে বলতে নিজেই তার প্রেমে পড়লি, কিভাবে সম্ভব? ও মা, তাহলে তো প্রেম। নিশাতের কথায় আদনান মাথা নাড়িয়ে না বোঝে। তারপর তাদের সুন্দর সকালের নামাজ পড়ার মুহূর্তের কথা বর্ণনা করে, সেই সুপ্রভাতের অলিক ধ্রুব। সবটা শোনার পর নির্মাণ আওড়ায়, শি ইজ দ্য বেস্ট ওমেন ফর শাহরিয়ার। আদনান শেখ, সত্যি করে বল ভাই, বিয়ে হলে তার কথায় সব ছাড়তে পারবি? আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তার এক কথায় আমি আপনার দুনিয়া এই ফোন ওফর করতে রাজি আছি, তবুও সে আমার হোক, একান্ত আমার, শুধুই আমার। আদনানের কথায় সবাই ভীষণ অবাক হচ্ছে। এই সেই আদনান যে মেয়েদের সাথে টাইম পাসের প্রেম করত, একটা ছেড়ে আরেকটা ধরত, রাস্তায় মেয়ে দেখলে শীষ বাজাতো, ইপটিজিং করত, সিগারেট যার জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেই আদনান আজ কাউকে ভালোবেসে সব ছাড়তে রাজি আছে। বিষয়টা অষ্টম আশ্চর্যের মতো না? চাইলেই তো আর প্রেমিকাদের থেকে একজনকে বিয়ে করতে পারত, কিন্তু এমন একজনকে মন দিল যাকে পাওয়ার আশা 0%। আদনান বেশ চিন্তিত, ইলমাকে নিয়ে, বিশেষ করে কিভাবে বিয়ের কথা তুলবে সে। এদিকে কখন কে এসে থাবা মেরে নিয়ে যাবে সেটা ভেবেও কুলকিনারা পাচ্ছে না সে। সবাইকে বিদায় দিয়ে আদনান বাইকে চড়ে বসে, আনমানা হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। একদিকে ইনান শেখের মতিগতি তার ভালো লাগছে না। ইলমা তো এমন একটা মেয়ে যে জীবনেও প্রেম ভালোবাসার ধারে কাছেও আসবে না, কিন্তু কিভাবে সব সামলাবে আদনান? আচ্ছা, ইলমার মনে কি তার জন্য বিন্দুমাত্র অনুভূতি নেই? এই মেয়ে কিসের তৈরি, ইট বালু নাকি সিমেন্টের তৈরি, এটার কি মন নেই? আদনান ভেবে পায় না সে ইলমার থেকে বয়সে কত বড়, অথচ আবেগ নাকি প্রেম যাই হোক সেটা কন্ট্রোল করতে পারেনি। সে যেন ভালোবাসায় ধপাস করে পড়েছে। আর ইলমাকে দেখো না, তার থেকে 5 বছরের ছোট, অথচ মেয়েটার নাকি আবেগ নেই। কিন্তু এই বয়সের মেয়েদের তো আবেগ একটু বেশি থাকার কথা। কি জানি, এমনিতেই আদনান তাকে অন্য সব মেয়েদের থেকে আলাদা ভাবছে, সেজন্য হয়তো। আদনান ভাবছে ইলমাকে প্রপোজ করবে, এরপর যা হবে বাকিটা দেখা যাবে। কিন্তু কিভাবে প্রপোজ করবে? মেয়ের যা রাগ, এমনিতে তাকে করে ইগনোর, এরপর যদি কথা বলাই বন্ধ করে দেয়, না, আদনান ভেবে পাচ্ছে না কি করবে। এদিকে মন তোলপাড় হয়ে যাচ্ছে, ইলমাকে কবে নিজের করে পাবে? অন্য কারোর হয়ে যাবে না তো? বাসায় আসতেই কাউকে পায় না আদনান, হয়তো ফারিসদের বাসায় জিনিসপত্র গোছাচ্ছে। ভীষণ গরম লাগছে, সেজন্য ফ্যান ছেড়ে সোফায় বসে গলা ছেড়ে ডাকে, আম্মু পানি দাও। কারো সারা শব্দ পায়নি আদনান। বার কয়েক ডাকে কিছুক্ষণ পর ইলমা বেরিয়ে আসে রুম থেকে, ভেজা চুল, মুখে বিন্দু বিন্দু পানি কণা। আদনান বুঝে মাত্রই গোসল করে এসেছে। ইলমাকে দেখে নাক মুখ এমনভাবে কুচকায় যেন এসব ইলমার আগমনে সে বিরক্ত হয়েছে। আদনানের নাক মুখ কুচকানো দেখে ইলমা বিরক্ত হয়, ফ্রিজ থেকে পানির বোতল বের করে কোলে ছুঁড়ে মারে। আদনান পানির বোতল হাতে নিয়ে তেজ দেখিয়ে বলে, প্রেমিকের সাথে ঝগড়া করে এসেছিস নাকি? এত রাগ কেন? ইলমা থামে, আদনানের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়, জবাব দেয়, সবাই দোতলায় আছে, প্রয়োজন হলে সেখানে গিয়ে ডেকে নিও। তুই থাকতে আবার অন্যদের ডাকবো কেন?
মুখ ফসকে বলে আদনান। আদনানের এমন কথা ইলমা ঠোঁট কামড়ে হাসে, তবে আদনানের দিকে সিরিয়াস মুখ করে ফিরে তাকায়। ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, আমার কাছে তোমার কি এমন প্রয়োজন শুনি? আদনান মাথা নাড়ায়, জবাব দেয়, অনেক কিছুর। সেটা কি? আমার মনটা ফেরত দে প্রেমিক নারী। ভীষণ আহত শোনালো সেই কণ্ঠ। এই ছোট্ট বাক্যে হতাশা, চাওয়া পাওয়া অনেক কিছু মিশ্রণ আছে। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির রেখে বলে, ঠিক কিভাবে মন ফেরত দিতে পারি? ইলমার কথায় আদনান চকিত তাকায়। না, রাগ দেখায়নি। আদনান শীতল কণ্ঠে আওড়ায়, কাউকে ভালোবাসার মতো সর্বনাশ হয়েছে। আমার হৃদয়টা আর আমার দখলে নেই। এখন কি করা যায় বলো তো? খুন সিরিয়াস শোনালো সেই কণ্ঠস্বর। আদনান ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে, ইলমা সিরিয়াস হয়ে কথা বলছে নাকি মজা করছে তার সাথে। আদনান খানিক থমকে বলে, এই মজা করবি না, আমি সিরিয়াস হয়ে কথা বলছি। মজা করার মতো কোনো বিষয় বলনি। আমি ভেবে দেখবো তোমার হৃদয়ের ক্ষতিপূরণ কিভাবে দেয়া যায়। হৃদয়ের ক্ষতিপূরণ হৃদয় দিয়ে দিতে হয়। এতটা আবেগ নেই আমার মাঝে। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। ইলমা আদনানের চোখের দিকে তাকায়। সে আকুতি ভরা চাহনি ইলমার হৃদয়ে এসে বেঁধে। আদনান ইলমার মুখোমুখি দাঁড়ায়, দৃষ্টি মেঝেতে সংযত রেখে বলে, তোর জন্য আমি আমার সব খারাপকে ভালোতে রূপ দিয়েছি, এটা কি যথেষ্ট নয়? এসব প্রকাশ করতে গেলে কেন? খুব কি ক্ষতি হয়েছে? ইলমা জবাব দেয় না। আদনান উত্তরের অপেক্ষায় আছে। ইলমা সেসব তোয়াক্কা না করে রুমের দিকে পা বাড়াতে আদনানের মেজাজ তুঙ্গে উঠিয়ে ধমকে বলে, এই নাটক করে এখন রুমে যাচ্ছিস? আদনানের ধমকে ইলমা কেঁপে ওঠে, জবাব দেয়, ধমকাচ্ছ কেন? মুহূর্তে আদনানের চোখে মুখে পরিবর্তন আসে, মাথা নিচু করে বলে, সরি। আদনানের ক্ষমা চাওয়া দেখে ইলমা মাথা নাড়ায়। আদনান তাকাতে দুজনের চোখাচোখি হয়। ইলমা পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদনান জবাব দেয়, আমার উত্তর? ভাগ্যে থাকলে তুমি আমরা হব। ইলমার রুমে যাওয়ার পেছন দিয়ে ঈশিতা এবং ফরিদা পারভিন বাসায় আসে। আদনান তার আম্মুকে দেখে বলে, কোথায় ছিলে এতক্ষণ? তুমি এসেছো কখন? ঈশিতার প্রশ্নে আদনান উত্তর দেয়, মাত্রই এসে বসলাম, বাসায় কেউ নেই। ইলমা আছে? কই দেখিনি। আদনানের কথায় ফরিদা পারভিন বলেন, রুমে আছে হয়তো। আদনান মাথা নাড়ায়, উঠে রুমে এসে খাটে চিত হয়ে শুয়ে পড়ে। মনটা খুশি লাগছে, আবার খারাপ লাগছে। এই অনুভূতিটা একদম বাজে। ইলমাকে নিয়ে ভাবতে গেলে আদনানের সব এলোমেলো লাগে। কিভাবে কি করবে, নাম করবে, এসব ভাবতে গেলে আর কিছু ভালো লাগে না। ইনান শিক্ষা নিয়ে আদনানের চিন্তার শেষ নেই। রুমে এসে ব্যালকনিতে যায় ইলমা। গ্রিলে হাত রেখে বাইরে তাকায়, সব এলোমেলো লাগছে। আদনানের কাছে নিজেকে প্রকাশ করে দিল, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। এই মুহূর্তে ইলমা নিজের অনুভূতি আর ভুলগুলোকে ধিক্কার জানায়। তার বাবার বলা কথা মনে পড়ে যায়। খুব কঠিনভাবে শাসিয়ে বলেছিল আদনানের থেকে দূরে থাকতে। এসব বাজে ছেলেদের সাথে কোনো সম্পর্ক ইনান শেখ মেনে নেবেন না। তখন ইলমা ভীষণ অবাক হয়েছিল। এই যে যেখানে আদনানের সাথে তার কিছু নেই, সেখানে সম্পর্কের কথা আসলো কোথা থেকে? আদনান তাকে শাসন বারণ করে এটা সে জানে, যেমনটা তৃপ্তিকেও শাসন করে। এটাকে আলাদা করে কখনো দেখেনি ইলমা, কিন্তু মাঝে মাঝে একটু হলেও সন্দেহ সৃষ্টি হতো। আসলে আদনান এসব নর্মাল ভেবে করছে নাকি বিশেষ কিছু। সবচেয়ে বেশি অবাক হয়েছিল সেদিন সকালে, যেদিন আদনান ইলমার কথায় নামাজ পড়তে রাজি হয়েছিল, সিগারেট ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে নামাজ পড়লে ইলমা খুশি কিনা এটা জিজ্ঞেস করেছিল। কিন্তু এসব নিয়ে ভাবার আগে ইনান শেখ ইলমাকে শাসন বারণ করেছেন। ইলমা আদনান যখন বাসায় ফিরছিল তখন তিনি ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। দুজনকে একসাথে দেখে নিয়েছেন, তবে বিশ্বাস ছিল ইলমা প্রেম করে না। তবুও সাত সকালে একটা ছেলে মানুষের সাথে কোথা থেকে আসলো, এই কৌতূহল তো থেকেই গিয়েছিল। বাবার বলা প্রত্যেকটা কথাই ইলমা মন দিয়ে শ্রবণ করেছে। এরপর থেকে আদনানকে এড়িয়ে চলার চেষ্টা করত। ইলমা নিজের মাঝে আদনানের জন্য বিশেষ কোনো অনুভূতির সন্ধান পায়নি। সেই হিসেবে বলতে গেলে সে অনুভূতিহীন। কিন্তু আদনানের কথাই মনে হলো সে ভীষণ সিরিয়াস। সেই মুহূর্তে না করার মতো কিছু পেল না ইলমা। সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। এমনটা না যে সেও আদনানকে চাইছে। তার জীবনের ঠিক ভুল বলতে তার বাবার সিদ্ধান্তেই সব হবে। নিজের মাঝে আদনানের জন্য কোনো অনুভূতি নেই। তার কাছে আদনান নিতান্তই একজন বখাটে, ইফতিজার, প্লে বয়, উড়নচণ্ডী, উশৃঙ্খল, অভদ্র এবং বাজে ছেলে। সেদিনের পর থেকে আদনান বা ইলমা কেউই কারোর মুখোমুখি হয়নি। বলা যায় ইলমা নিজেকে রুমবন্দি করে নিয়েছে। সকালে নাস্তা সেরে কলেজ যায়, এসে আবার রুমে চলে যায়। শুধু খাবার খাওয়ার সময় ছাড়া তাকে লিভিং রুমে দেখা যায় না। মাঝে মধ্যে তো খাবারের প্লেট নিয়ে রুমেও চলে যায়। প্রায় 15 দিন হলো এভাবে চলছে। এদিকে আদনান যতবারই লিভিং রুমে আসে ততবারই ইলমার রুমের দিকে তাকায়। সবসময় দরজাটা লক করাই দেখে। দিনে কতবার ব্যালকনিতে যায়, কিন্তু ইলমার দেখা পায় না। সে কাউকে জিজ্ঞেস করতে পারছে না।
ইলমা কেন লিভিং রুমে আসছে না? সেদিন সন্ধ্যায় আদনান সোফায় বসে ফোন স্ক্রল করছিল, অপেক্ষা করছে ইলমার দেখা পায় কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান নিজে ইলমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, কেউ প্রেমিক নারী রুমে বসে আমার জন্য ভালোবাসা জমাচ্ছিলিস নাকি? বইয়ের পাশে থাকা ফোনটায় মেসেজের আওয়াজ হতে ইলমা সেটা হাতে নেয়। আদনানের মেসেজ দেখে মৃদু হাসে, মনে মনে ভাবছে 15 দিন হলো ইলমা গা ঢাকা দিয়েছে, বেচারা আদনানের কি অবস্থা কে জানে। ইলমা মেসেজ সিন করে রিপ্লাই করে, তোমার জন্য ভালোবাসা জমাবো কেন শুনি? তাহলে কার জন্য জমাবি? তোর ছেলে ফ্রেন্ডদের জন্য? প্রয়োজন হলে তাই করব। বেশি দিন বাঁচার ইচ্ছে নেই? এই 18 বছর বয়সেই মরতে চাস? তাহলে তো ভালোই, আল্লাহ সবকিছু থেকে বাঁচিয়ে নেবে। রুমে বসে মনে হয় আমার শোক পালন করছিস। বাইরে আয়, চিন্তা করিস না, বার্তা দেবো। এই, আমি কি তোমার পাত্তার জন্য বসে আছি নাকি? প্রেমিক নারী, তোর অবহেলাতে আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে আছে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে, কিছু লেখার মতো পেল না। ইলমা ফোনটা রেখে ব্যালকনিতে যায়। আকস্মিকভাবে তখন আদনানও ব্যালকনিতে এসেছে। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায়। আদনান ইলমাকে দেখে মৃদু হেসে বলে, অবশেষে সদরঘাটের কাজ শেষ করে দেখা দিয়েছে আমার প্রেমিক নারী। এই, মুখ সামলে কথা বলো। আচ্ছা, মুখ সামলে নিলাম, এবার বল আমার হবি। ইলমা মুখ ভেঙচি কেটে বলে, বাজে ছেলেদের প্রেমে পড়তে নেই, ওদের ছোঁয়া এবং সঙ্গ দুটোই সর্বনাশ ডেকে আনে। ওই যে বাজে স্বভাব গানের একটা লাইন আছে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না, ঠিক তুমিও সেরকম, তোমার সঙ্গ পেলে অকালেই ঝরে যাবো। ভোকাবে, আমার সঙ্গতে অকালেই ঝরে যাবি না, বরং 1000 বছর বাঁচার ইচ্ছা পোষণ করবি। অতিরিক্ত কিছু ভালো না। শাহরিয়ার আদনান শেখ, আপনার আমার পথ সম্পূর্ণ আলাদা। আমি বাবা পাগল মেয়ে, নিশ্চয় আমার বাবার ভালোবাসার কাছে আপনার ভালোবাসা অতি ঠুকনো। প্রেমিক নারী, তোর প্রতি আমার ভালোবাসা ঠুনকো না। ইলমা জবাব দেয় না, এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে রয়। সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছাড়ে। হুট করে নিজের মায়ের কথা মনে পড়ছে। নিশ্চয়ই মানুষটা নিজের স্বামী সন্তান সংসার নিয়ে সুখে আছে। আচ্ছা, সে মানুষটার কি মনে পড়ে না রক্তে মাংসে গড়া তারও একটা অস্তিত্ব ফেলে গেছে? কি জানি, এই শহরে সবার মায়ার অতল গভীর হয় না, কারোর কারোর আবেগ মিশ্রিত মায়া ওই হাওয়াই মিঠের মতো হয়। এই আছে, মুহূর্তে হাওয়া হয়ে গেছে। ইলমাকে চুপ দেখে আদনান কিছু বলার মতো খুঁজে পেল না, তবে আলাদা একটা শান্তি পেল। এই যে দুজন পাশাপাশি ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছে, নক্ষত্রের সৌন্দর্য উপভোগ করছে, অল্প অল্প বলিতে প্রেম নিবেদন করেছে। হোক সবটা অস্থায়ী, তবু আদনানের কাছে সেটা ভীষণ মূল্যবান। বুকের বাপাসটায় চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তার প্রিয়তমাকে হারিয়ে ফেলার ভয় মনে তোলপাড় সৃষ্টি করে। এই প্রেমের বিষ খুবই ভয়ানকভাবে তাকে গ্রাস করেছে। শাহরিয়ার আদনান শেখ, যার কাছে প্রেম করা জামা চেঞ্জ করার মতো ব্যাপার ছিল। রাস্তাঘাটে মেয়েদের ইপটিজিং করা, নিজের মর্জি মতো ক্লাবে যাওয়া, মেয়েদের সাথে ডেট করা তার রুটিন ছিল। এই শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবেসে সব ত্যাগ করেছে, কিন্তু সেই মানুষটা তার হবে কিনা নিশ্চয়তা নেই। অদৃশ্য একটা দেওয়াল যেন তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। আদনান এক নজরে ইলমার দিকে তাকায়। সে আকাশের দিকে তারা দেখতে ব্যস্ত। আদনান কণ্ঠস্বর নরম করে পুনরায় ডাকে, প্রেমিক নারী শোন। ইলমা ঘাড় ফিরিয়ে তাকায়। এই মুহূর্তে এই ডাকটা ভীষণ আদরে শোনালো। নেই রাগ, মজা বা ছলচাতুরি, শুধুই আছে এক বুক আশা, যত্ন এবং ভালোবাসা। ইলমা সাড়া দেয়, কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয়, হ্যাঁ বলো। এভাবে ডাকলে সবসময় সাড়া দিবি তো? অতিরিক্ত কিছুই ভালো না। ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। ভালোবাসা গোপনে সুন্দর, এভাবে প্রকাশ করতে নেই। প্রকাশ করলে দোষ কি? অবহেলা নিতে পারবে না। শাহরিয়ার আদনান শেখের মতো প্লে বয় আজকে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। কি হাস্যকর ব্যাপার। আদনানের কথায় ইলমা সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছাড়ে। ব্যালকনি থেকে যাওয়ার জন্য পা বাড়ালে আদনান বলে, আর একটু থাক না। কি মিষ্টি আদরে আবদার। ইলমা মৃদু হেসে জবাব দেয়, কেন? তুই যতক্ষণ পাশে থাকিস ততক্ষণ ভালো থাকি। এরই মাঝে বেশ কয়েক মাস কেটে যায়। ইলমার বোর্ড পরীক্ষার সময়ও ঘনিয়ে আসে। সেজন্য দিনটা ত্যাগ করে পড়ালেখায় মনোনিবেশ করে। সেই যে সবার থেকে নিজেকে আড়াল করলে এখনও ঠিক আড়ালেই আছে সে। এই নিয়ে কেউই তেমন কথা তোলেনি। আদনানের সাথে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে টুকটাক কথাবার্তা হয়, তবে আগের মতো ঝগড়া করে না। মাঝে মধ্যে লিভিং রুমে দেখা হলে দুজনের চোখাচোখি হয়, কিন্তু ঠোঁট নড়ে বাক্য উচ্চারণ হয় না, আর না ঝগড়াঝাটি হয়। আদনানের হৃদয় পুড়ে তপ্ত মরুভূমি, যেখানে এক ফোঁটা পানি নামক ভালোবাসার অভাব, চিত্ত দখল করে রাখা সেই নারী যার কোনো হদিস নেই। কেউ একজন তার অপেক্ষায় দিনের পর দিন কাটাচ্ছে। আদনান আগের থেকে অনেকটা দায়িত্ববান হয়ে উঠেছে।
যেমন পড়াশোনায় ফোকাস করেছে, সাথে কিছু কিছু জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। বেশি না, 20 থেকে 30,000 টাকা স্যালারি হলেও এনাফ। না হয় 2 বছর একটু কষ্ট করবে, মাস্টার্স কমপ্লিট হলে এমনিতেও তার বাবাকে ধরে ভালো কোনো চাকরি নিয়ে নেবে। কিন্তু ইলমাকে সে হারাতে পারবে না। ইনান শেষ সকালের নাস্তা সেরে ইলমাকে ডাকেন। এখন ইলমার কলেজ বন্ধ, বাসায় পড়াশোনার উপর বেশি চাপ দেওয়া হচ্ছে। দিনরাত এক করে পড়াশোনা করে মেয়েটা, ভালো একটা রেজাল্ট, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এই তো বাবাটাকে সাড়া দিয়ে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে বলেন, দুপুরের খাবার সময় মতো খেয়ে নিও। ইলমা মাথা নাড়ায়। আদনান পাউরুতে কামড় বসাতে বসাতে বাবা মেয়েকে দেখছে। ইনান শেখ চলে যাওয়ার পেছন দিয়ে ফরিদা পারভিন আসেন, হাতে তার পায়েসের বাটি। ইলমার দিকে সেটা এগিয়ে দিয়ে বলেন, দোতলায় তোর ফুফিকে দিয়ে আয়, ফারিস একটু পর অফিসে যাবে, খেয়ে যেতে পারবে। তখন আদনান বাসখাই কণ্ঠে বলে ওঠে, বুড়ি তুমি দেখো না ওর এক্সাম সামনে, ট্যাপলা একবেলা পায়েস না খেলে কিচ্ছু হবে না, কিন্তু মেরিচার সময় নষ্ট হলে সেটা ফেরত পাওয়া যাবে না। এত দরদ তো নিজে গিয়ে দিয়ে আসো। আদনানের কথায় দাদি ইলমা দুজনে হতভম্ব হয়ে তাকায়। আদনান যে ভেতরে ভেতরে পড়ছে সেটা ইলমা ভালো বুঝতে পারছে। ফরিদা পারভিন এসে আদনানের কান মলিন দিয়ে বলেন, নাতি, আমার প্রতি ভালোবাসা কমে গেছে? তোমারও আমার প্রতি ভালোবাসা কমে গেছে। অভিমান শোনালো সেই বাক্য। ফরিদা পারভিন একগাল হেসে বলেন, কই কমেছে, এখনো তো পায়েস রান্না করে খাওয়াই। হ্যাঁ, কিন্তু মেরিচাকে দিয়ে তো আর সেবা যত্ন দাও না। মেরিচাকে দিয়ে ট্যাপলার জন্য পায়েস পাঠাচ্ছ, কই আমার জন্য তো পাঠাচ্ছ না। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসব দেখেও পাত্তা দেয় না। ফরিদা পারভিন নাতির কথায় হো হো করে হেসে ওঠেন, বলেন, আমি থাকতে জেহেরা কেন? তুমি থাকতে ট্যাপলার জন্য মেরিচা কেন? ইলমা আর আদনানের কথায় কান দেয় না। পায়েসের বাটি হাতে বাসা থেকে বের হয়। আদনান ফরিদা পারভিনকে কিচেনে ডাকছে বলে বাসা থেকে বেরোয়। তড়িঘড়ি দৌড়ে ইলমা সোজাসুজি দাঁড়ায়। আদনানের এমন পাগলামতে ইলমা চুপ করে তাকায়। আদনান ইলমার কপালে টোকা মেরে বলে, এই ফ্ল্যাটে কিছু আছে নাকি শুধু রাগটাই আছে? থাকলে নিশ্চয় এখন তোমার প্রশ্নের জবাব দিতাম না। এই ইগো দেখাবি না। পথ ছাড়ো, কেউ দেখবে। তাতে কি? মানুষ খারাপ বলবে। লোকে না হয় একটু মন্দ বলুক, ভালোবাসলে শুধু ভালো হতে হয় না, একটু মন্দও হতে হয়। বাজে ছেলেদের মন্দ বললে কিছু হবে না, কিন্তু ভালো মেয়েদের মন্দ বললে সেটা নিশ্চয়ই মেনে নেওয়া যাবে না। ভালো মেয়ের গায়ে কলঙ্ক লাগানোর সাধ্য আমার নেই। হাসি। ইলমার কথায় আদনান মৃদু হাসে। ইলমা তাকায় সেই হাসির দিকে। আদনান ইলমাকে এক নজর দেখে মলিন হেসে বলে। ইলমা আদনানের কথায় জবাব দেয় না, শুধু এক পলক তাকিয়ে থাকে আদনানের চাওয়ার পানে। ইলমা যেন মুহূর্তে ঘোরের মাঝে ডুবে যায়। খারাপ ছেলেটার তার বিরহে দিনের পর দিন পড়ছে, সব খারাপ সঙ্গ ত্যাগ করেছে, নিজেকে তৈরি করছে। এটা কি যথেষ্ট নয়? কি জানি, সমাজের নিয়মে তো খারাপ ছেলেরা সবসময় খারাপই থাকে, কিন্তু আজকে ইলমা যেন আদনানকে আর 10টা ভালো মানুষের চেয়ে উত্তম রূপে আবিষ্কার করলো। তার চোখে কি মায়া, কথায় কি গভীরতা, সব কিছুর ধ্যান ভাঙে যখন ফারিস ইলমাকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেয়, মেলিসা, এখানে দাঁড়িয়ে আছো কেন? ফারিসের মুখে মেলিসা ডাকটা ইলমা সহ্য হলো না। এই মেলিসা নামের ভুলভাল ডাকটা শুধুমাত্র এই উড়নচণ্ডী বাজে ছেলেটার মুখেই মানায়। ইলমার রাগ হলো, কেনটা অজানা। ফারিসের মুখের দিকে একবার তাকিয়ে ইলমা মাথা নাড়ায়, জবাব দেয়, আমাকে ইলমা বলে ডাকবেন, মেলিসা নামটা না ডাকলে খুশি হব। ইলমার কথায় ফারিস যেন কি মজা পেল, শব্দ করে হেসে বলে, ডোন্ট ওয়ারি, নামের সঠিক উচ্চারণটাই করব, আদানের মতো মেলিচা বলবো না। সঠিক উচ্চারণ প্রয়োজন নেই, ইলমা বলেই ডাকবেন। ফারিস হাসি থামিয়ে বলে, ঠিক আছে ইলমা, এবার বলো হাতে ওটা কি? ইলমা বাটিটা বাড়িয়ে দিয়ে বলে, দাদি আপনার জন্য পায়েস পাঠিয়েছে, বাটিটা খেয়ে পায়েসগুলো ফেরত না, মানে পায়েস বাটি দুটোই রেখে দিন, এটাও দিতে হবে না। কথাটা বলে ইলমা ঢোক গেলে। হায় হায়, এত বড় মিস্টেক। ইলমা জড়িয়ে আসা কথা শুনে ফারিসের বেশ হাসি পেল। বাটি হাতে নিয়ে ইলমাকে অভয় দিয়ে বলে, নার্ভাস হচ্ছ কেন? বাসায় যাও, আমার পড়া আছে, আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। কথাটা বলে ইলমা ধুপধাপ পা ফেলে চলে আসে। ফারিস বাটি হাতে ইলমার যাওয়া দেখছে। দরজা খুলে ভেতরে প্রবেশের সময় আদনানের বুকের সাথে ঠাস করে বাড়ি খায় ইলমা। মাথা উঁচু করে তাকাতে দেখে আদনান তার দিকে ভুরু কুচকে তাকিয়েছে। ইলমা কিছু বলতে গিয়েও বলে না। আদনান চোখে মুখে বিরক্তির রেখা টেনে বলে, চোখ কি ট্যাপলার পকেটে রেখে এসেছিস? এই একদম উল্টাপাল্টা বলবে না, সরো তো। সব সময় শুধু আজে বাজে কথাবার্তা। তুই ধাক্কা দিয়ে আমার লয়ালিটিতে আঘাত করেছিস। আসছে আমার লয়াল, মুখটা বন্ধ রাখতে দাও। কি বলবি শুনি? ইউনিভার্সিটি যাও।
কথাটা বলে ইলমা পাশ কাটিয়ে ভেতরে যায়। আদনান বিড়বিড় করে বলে, নাটকবাজ। সন্ধ্যায় তারেক মাহমুদ নাস্তা খাওয়ার সময় ইনান শেখকে বলেন, জায়গাটা রেজিস্ট্রি হয়ে গেছে, ভাবছি বাড়ির কাজ শেষ হলে সেটা নিয়ে ভাববো। ইনান শেখ কফিতে চুমুক দিয়ে বলেন, এই বিল্ডিং এর পাশের জায়গাটা নিয়ে ভাবছো না? বাড়িতে শিফট হয়ে আগে, এরপর বাকি সব চিন্তা ভাবনা। ইনান শেখ আদনানের দিকে তাকান। সে বসে বসে ফোন স্ক্রল করছে। তৃপ্তি ইলমা দুজন পাশাপাশি বসে কফি পান করছে। সে সময় উপস্থিত হয় ফাতিয়া। এসেই ভাইদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন। প্রপার্টি বাকি সবকিছু নিয়েও কথা ওঠে। আদনান বিরক্ত হয় এসব আলোচনাতে। এরই মাঝে ফাতিয়া আকস্মিক একটা আবদার করে বসে। ইনান শেখকে বলে,